নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তিনি বেদ উপনিষদ পড়বেন, অর্গানিক ফার্মিং করবেন এবং প্রকৃতির কোলে অবসর জীবনটা কাটাবেন। অনেকেই অবসর জীবনের আগাম পরিকল্পনা ছকে ফেলেন কর্মজীবনের একেবারে মধ্য লগ্নে এসে, কিন্তু রাজনীতিবিদরা সহজে তাদের অবসর জীবনের পরিকল্পনা এত আগে থেকে জানান দেন না। সেই রাজনীতিক যদি ভারতবর্ষের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হন এবং তার বয়স হয় ওই 61-62, যিনি জীবনে 25-26 নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং কখনো হারেননি, এবং প্রতিটা নির্বাচনে জয়ের ব্যবধান তার বেড়েছে। সম্প্রতি গুজরাটে গিয়ে মাতৃশক্তির সঙ্গে আলাপচারিতায় এই কথাটা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেখুন, একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, অমিত শাহ কিন্তু কখনো দেশ ছেড়ে যান না। কেন্দ্রীয় মন্ত্রিসভার অনেক মন্ত্রী আছেন যারা সরকারি সফরে বিদেশে যান, কিন্তু অমিত শাহ শেষবার বিদেশে গিয়েছিলেন আজ থেকে প্রায় 20 বছর আগে, 2006 সালে। তার একটা আদর্শ আছে, সেই আদর্শকে আপনি গ্রহণ করতে পারেন, বর্জন করতে পারেন, গণতান্ত্রিক দেশে আপনার সেটা স্বাধীনতা। কিন্তু অমিত শাহ যে কাজই করেন না কেন, তার পিছনে তার দীর্ঘদিনের সংঘ বিজেপির আদর্শ রয়েছে। এই খবরটা পড়ে আমার খুব ভালো লাগলো, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার আজকের প্রতিবেদনের শিরোনাম কি? বড় নেতা ডেকেছেন। আপনারা নিশ্চয়ই গেস করতে শুরু করেছেন এই বড় নেতা কি, কাকে ডেকেছেন, হঠাৎ করে এরকম একটা শিরোনাম আমি দিলামই বা কেন? হোল্ড ইউর ব্রেথ। অবশ্যই একজনকে বড় নেতা ডেকেছেন। দেখুন, ভদ্রলোক আমার মতে বেভাস কথাবার্তা বলেন, কিন্তু একই সঙ্গে খুব সাহসী। কর্মী সমর্থকদের পাশে থাকেন, যখন ডাকা হয় তখন চলে যান, কর্মী সমর্থকদের বাড়িতে খাওয়া দাওয়া করেন, তাদের সঙ্গে আড্ডা মারেন, নিয়মিত চা চক্রে যোগ দেন, সকালবেলা নিয়মিত যেখানেই থাকুক না কেন প্রাতঃভ্রমণের তার একটা অভ্যেস আছে। অত্যন্ত স্বাস্থ্য সচেতন, ঠিক আমাদের মুখ্যমন্ত্রীর মতো। তবে ভদ্রলোক একটু আমি সর্বস্বতায় ভোগেন। মাঝে মধ্যেই বলেন যে আমি এই করেছি, আমি ওই করেছি। তার মুখ থেকে কখনো আমরা শব্দটা আমি সাম্প্রতিক অতীতে শুনিনি। রাজনীতি হোক বা কোনো সংস্থা চালানো হোক, ব্যক্তির গুরুত্ব নিশ্চয়ই আছে, কিন্তু ব্যক্তির পক্ষে আলপিন টু এলিফেন্ট সব কাজ করা সম্ভব নয়। রাজনৈতিক দলেও সম্ভব নয়, বিশেষ করে এমন রাজনৈতিক দলের যাদের একটা সাংগঠনিক ভিত্তি আছে, একটা স্ট্রাকচার আছে। কিন্তু ভদ্রলোক কখনোই সাম্প্রতিক অতীতে আমি শুনিনি যে আমরা এইটা করেছি, আমার সময় এইটা হয়েছে, আমার সময় ওইটা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সেটা তার একদম ব্যক্তিগত কথা। ভদ্রলোক 2016 সালে খড়গপুর থেকে জিতেছিলেন, প্রবীণ কংগ্রেস নেতা জ্ঞান সিং সোহনপালকে হারিয়েছিলেন, 19 লোকসভা নির্বাচনে জিতলেন, দলের রাজ্য সভাপতি হলেন। এতক্ষণে আপনারা ধরে নিয়েছেন কার কথা বলছি। তিনি হচ্ছেন দিলীপ ঘোষ। তার সভাপতিত্বের সময় বিজেপি 77টা আসন পায়। 2016 তারা 3টে আসন পেয়েছিল, 38% ভোট পায়। 2019-এ 18টা লোকসভা আসন পায়। দিলীপ বাবু স্লোগান দিয়েছিলেন 19-এ হাফ, 21-এ সাফ, হয়নি। তারপর শুভেন্দু বাবুর সঙ্গে
তার মতবিরোধ প্রকাশ্যে চলে আসে। তার উত্তরসূরি সুকান্ত মজুমদারের সঙ্গেও তার সম্পর্ক মধুর ছিল না, যদিও সুকান্ত বাবুর নাম রাজ্য সভাপতি হিসাবে তিনিই প্রস্তাব করেছিলেন। তারপরে 2024 সালে তাকে খড়গপুর থেকে সরিয়ে দুর্গাপুরে পাঠানো হয় একদম নির্বাচনের শেষ মুহূর্তে। দিলীপ বাবুর অভিযোগ ছিল, প্রকাশ্যে বলেননি কিন্তু ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছিলেন, যে শুভেন্দুবাবু কলকাঠি নেড়ে তাকে মেদিনীপুর থেকে সরিয়েছেন। সেই থেকে সম্পর্ক আর কখনোই মসৃণ হয়নি, এখনো মসৃণ নয়। মাঝে দিলীপ বাবুকে নিয়ে বিস্তর চর্চা চলছিল, তিনি 21শে জুলাইয়ের সমাবেশে যোগ দিচ্ছেন। হিন্দু সেনা নামে একটা দল, যেখানে বিজেপির অনেক পুরনো অতৃপ্ত আত্মা আছে, তারা তৈরি করছেন, দিলীপ বাবু তার সভাপতি হবেন। দিলীপ বাবু তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে একেবারে সেই বলগুলোকে বাউন্ডারির ওপারে পাঠিয়ে দিয়েছেন। শ্রমিক বাবুকে সঙ্গে তার বৈঠক হয়েছে, শ্রমিক বাবু সভাপতি হওয়ায় তিনি যারপরনায় খুশি, পুরনো বিজেপির কর্মী সমর্থকদের সম্মান বাড়বে বলে তার মত, পুরনো নতুন সবাইকে একসঙ্গে নিয়ে চলতে হবে, এগুলো বলেছেন। তারপরে তিনি দিল্লি ঘুরে গেছেন। যাওয়ার আগে বলেছেন তাকে বড় নেতা ডেকেছেন। এখন প্রশ্ন হলো, এই বড় নেতাকে 9 জুলাই বিকেল থেকে একটা গুঞ্জন শুরু হয়ে গেছে যে প্রধানমন্ত্রী বা অমিত শাহ নাকি ডেকেছেন। বিষয়টা তা নয়। তাকে ডেকেছেন বিজেপির যুগ্ম সংগঠন সম্পাদক শিবপ্রকাশ, অন্যতম সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে, আরো কারো কারোর সঙ্গে তিনি দেখা করতে পারেন। তাই বিজেপির সদর দপ্তরে গিয়ে সস্ত্রীক গিয়ে তিনি দেখা করে এসছেন। এখন প্রশ্ন হলো, দিলীপ বাবু পশ্চিমবঙ্গের রাজনীতিতে কতটা সক্রিয় হবেন। আমি আগেও একবার বলেছিলাম, দিলীপ বাবু যদি বিধানসভা নির্বাচনে লড়তে চান, তার পছন্দ মতো কেন্দ্র থেকে তিনি লড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু পশ্চিমবঙ্গ বিজেপির সাংগঠনিক কাঠামোয় এই মুহূর্তে তার খুব একটা সরব উপস্থিতি থাকবে না। বিজেপির রাজ্য নেতৃত্বও এটা চাইছেন না, এবং কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বের মনোভাবকে সমর্থন জানিয়েছেন। তাহলে দিলীপ বাবু কি করবেন? বিজেপি বিরাট বড় দল, তিনি আগে সর্বভারতীয় সহসভাপতি ছিলেন, আবার সেই পদে তার পুনরাভিষেক হতে পারে, এবং অন্য কোনো রাজ্যে তিনি সংগঠনের দায়িত্ব পেতে পারেন, এবং একই সঙ্গে তিনি যদি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাহলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, কোনো আপত্তি নেই কেন্দ্রীয় নেতৃত্বের, এবং রাজ্য নেতৃত্বেরও কোনো আপত্তি নেই। কারণ দিলীপ বাবুর একটা তো গ্রহণযোগ্যতা আছে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে, যারা একদম গ্রাসরুট লেভেলে রাজনীতিটা করেন, তারা দিলীপ বাবুর এই আগ্রাসী মনোভাবকে সমর্থন করেন, কোনো সন্দেহ নেই তাতে করেন। এবং দিলীপ বাবু চেষ্টা করেছিলেন কর্মী সমর্থকদের পাশে দাঁড়ানো। সাংবাদিকদের সঙ্গে তিনি ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছেন, বলেছেন যে বিজেপি তাকে বৈঠকে ডাকতো না, বৈঠকে গেলে তার জন্য কোনো আসন পর্যন্ত ছিল না, তাতে তো তার ক্ষোভ হবেই। তিনি 2 টার্মের রাজ্য সভাপতি, প্রায় 2 টার্ম, 2 টার্মের রাজ্য সভাপতি, সাংসদ, তার টিম বিজেপিকে 3 থেকে 77 তুলেছিল, 18টা লোকসভা আসনে জয়ী হয়েছিলেন। সেই দিলীপ বাবুকে যদি বিজেপি বৈঠকেই না ডাকে, বা বৈঠকে যোগ দিলে তার জন্য যদি কোনো একটা চেয়ার পর্যন্ত না থাকে, সেটা দিলীপ বাবু কেন মানবেন? তিনি অসম্মানিত হয়েছেন, আমি আপনি থাকলেও অসম্মানিত হতাম। আমি এর মধ্যে দিলীপ বাবুর এই ক্ষোভকে অত্যন্ত ন্যায়সঙ্গত বলে মনে করি। কিন্তু তিনি দুগ্ধপাত্রে গোচনাটি ফেলে দিয়েছেন। দেখুন, ধর্মস্থানে যে কেউ যেতে পারে, ধর্মস্থান কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। পুরীর জগন্নাথ মন্দির ও দীঘার জগন্নাথ মন্দির ও সাংস্কৃতিক কেন্দ্রে তিনি যেতেই পারতেন, সস্ত্রীক যেতে পারতেন, প্রভু জগন্নাথের আশীর্বাদ দিতে পারতেন, কিন্তু তিনি এমন একটা ন্যারেটিভ তৈরি করলেন, সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন সস্ত্রীক, তারা হাসি মুখের ছবি তৃণমূল ছড়িয়ে দিল, তারা দাবি করতে
থাকলো যে দিলীপ বাবু মুখ্যমন্ত্রীকে সম্মান করেন, একটা মহল থেকে আগবাড়িয়ে বলা শুরু হলো যে দিলীপ বাবু বিজেপিতে আর বেশি দিন নেই, তার দরজা তৃণমূল তার জন্য দরজা খুলে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। সেই চরিত্রগুলো সক্রিয় হলো যে চরিত্রগুলো আজ থেকে 17 বছর আগে সোমেন মিত্রকে কংগ্রেস ছেড়ে তৃণমূলে নিয়ে গিয়েছিল। সোমেন পত্নী শিখা মিত্রকে প্রলুব্ধ করে সোমেন বাবুকে বাধ্য করেছিল কংগ্রেস ছেড়ে তৃণমূলে যেতে। তা সোমেন বাবুর তৃণমূলে থাকার সময়টা মোটেই সুখকর হয়নি। বহুবার সোমেন বাবু বলেছেন, সোমেন বাবু যদি কংগ্রেস না ছাড়তেন তাহলে রাজ্য রাজনীতিতে কংগ্রেসের প্রাসঙ্গিকতা কিন্তু টিকে থাকতো এবং একই সঙ্গে সোমেন বাবুর রাজনৈতিক গুরুত্ব এবং উচ্চতাও বজায় থাকতো। যাই হোক, সোমেন বাবু আর নেই, কিন্তু যে চরিত্রগুলো সোমেন বাবুকে কংগ্রেস ছেড়ে তৃণমূলে নিয়ে গিয়েছিলেন, দিলীপ বাবুর ক্ষেত্রেও সেই চরিত্রগুলো সক্রিয়। দিলীপ বাবু বলেন তাদের সঙ্গে তার খুব ব্যক্তিগত সম্পর্ক মধুর, খুব ভালো কথা। আমি তো পারস্পরিক সম্পর্ক বজায় রাখার কথাই বলি, রাজনীতিতে কেউ শত্রু হয় না, প্রতিপক্ষ হয়। দিলীপ বাবু একটা কথা বললেন সাংবাদিকদের সামনে, কই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তো কোনো দুর্নীতির অভিযোগ নেই, কিছু নেই। 100% খাঁটি কথা। তার আশেপাশের লোকজন কোরা, ঠিক বলেছেন। আপনি যদি একদম সাদা চোখে বিষয়টা দেখেন, দিলীপ বাবুর কথার মধ্যে কোনো রকম ভুল পাবেন না। প্রশ্নটা হলো, এ রাজ্যের রাজনীতি সম্পর্কে যারা ওয়াকিবহাল তারা জানেন বঙ্গেশ্বরীর সম্মতি ছাড়া এ রাজ্যে একটা পাতা পর্যন্ত হেলে না। আচ্ছা, এই যে শিক্ষক নিয়োগে দুর্নীতি হলো, অশিক্ষক নিয়োগে দুর্নীতি হলো, প্রাথমিকে দুর্নীতির অভিযোগ উঠলো, 100 দিনের কাজের টাকা লুট হলো, আবাস যোজনার টাকা লুট হলো, আমফানের টাকা লুট হলো, কারা লুট করেছে আপনারা জানেন? সুপ্রিম কোর্ট কি বললো? এসএসসির নিয়োগ দুর্নীতির রায় দিতে গিয়ে 17 রকমের দুর্নীতি হয়েছে। এটা রাইট টু ব্লান্ডার নয়, এটা পরিকল্পিতভাবে বাংলার শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার চক্রান্ত। আমরা মাছ কিনতে গিয়ে দরাদরি করি নাই তো, বর্ষার সময় কত ইলিশ মাছের কেজি কত হবে সে নিয়ে দরাদরি করি। এরা ঠিক সেইভাবেই শিক্ষক অশিক্ষকদের চাকরিটাকে মাছের বাজারে মাছ বিক্রি করার মতো দরাদরি করে বিক্রি করেছে। আর 13 তলা 14 তলা এসব জেনে বা দেখেও যদি চুপ করে থাকে, দায় এড়াতে পারে না। কারণ পুলিশ প্রশাসন কি করছিল? গোয়েন্দা দপ্তরের কাছে খবর ছিল না যে এইভাবে চাকরি বেচা হচ্ছে? যদি খবর না থেকে থাকে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রকের সীমাহীন ব্যর্থতা, আর খবর থাকা সত্ত্বেও যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় সেটা অপরাধ। ব্যক্তিগতভাবে বঙ্গেশ্বরী দুর্নীতিতে যুক্ত এটা কেউ বলছে না, কিন্তু তিনি এই পার্থ, মানিক, বালু এরা টাকা তুলছে এটা জানতেন না। এটা কি বঙ্গবাসী বিশ্বাস করবে? প্রশ্রয় দিয়েছেন, না হলে তার কিছু করার ছিল না। কারণ একটা দল যদি আদর্শ ভিত্তিক হয় তাহলে ব্যবস্থা নেওয়া যায়, সাংগঠনিক কাঠামো যদি জোরদার হয় ব্যবস্থা নেওয়া যায়। এই দলটার তো কোনো আদর্শ নেই। সিপিএম বিরোধিতা থেকে তৃণমূলের জন্ম, আর সিপিএমই যেখানে ক্ষয়িষ্ণু শক্তি, তাহলে কিসের আদর্শ? এখন বিজেপি বিরোধীরা জিগির তুলছে ওটা ভোটের জন্য। আপনি তৃণমূলকে জিজ্ঞেস করুন তো, আপনার বিদেশ নীতি কি, আপনার আর্থিক নীতি কি, আপনার অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে নীতি কি? বলবে ওসব আমাদের নয়, ওগুলো আমাদের জন্যই নয়, আমাদের একটাই নীতি, এলোমেলো করে দেওয়া। তারপরে এলোমেলো হলে যা করার তাই করব, এটাই ব্যাপার।
দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকীকরণ করেছে এই সরকার। দেখছেন না, দাগিদের বাঁচাতে কি তৎপরতা হাইকোর্টে, যেখানে চিহ্নিত দাগিদের বেতন ফেরতের কথা বলেছে সুপ্রিম কোর্ট। তারা যাতে চাকরির পরীক্ষায় আবার বসতে পারে তার জন্য সওয়াল করছেন আইনজীবীরা। আচ্ছা, এরা কি বেতন ফেরত দিয়েছে? কল্যাণবাবু বলছেন সওয়ালে, চিহ্নিত দাগিদের চাকরি গেছে, বেতন ফেরত দিতে বলা হয়েছে। এখন তারা যদি আর পরীক্ষায় বসতে না পারেন তাহলে তো একই অপরাধে বারবার করে তাদের সাজা দেওয়া হচ্ছে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, চিহ্নিত দাগিদের বেতন ফেরতের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই নির্দেশ পালন হয়েছে? চিহ্নিত দাগিরা কি বেতন ফেরত দিয়েছেন? এটার কোনো সদুত্তর নেই। বরঞ্চ গ্রুপ সি, গ্রুপ ডির চিহ্নিত দাগিদের অন্য সরকারি দপ্তরে কিভাবে নিয়োগ দেওয়া যায় সে নিয়ে বঙ্গেশ্বরী কিছুদিন আগেই বলেছিলেন তিনি ভাবনা চিন্তা করছেন। অর্থাৎ দাগিদের বাঁচানো এই সরকারের অগ্রাধিকারের মধ্যে পড়ে। কারণ দাগিরা যদি সরকারের সমর্থন না পান তাহলে যাদেরকে তারা টাকা দিয়েছিলেন সেই টাকা তারা উদ্ধার করার জন্য রাস্তায় নামবেন, প্যান্ডোরার বাক্সটা খুলে যাবে। তাই দিলীপ বাবু একটু সহজ সরল ভাবে বলেছেন। তিনি সহজ সরল লোক, আমি বিশ্বাস করতে রাজি নই। তিনি এটা বলেও বার্তা দিয়েছেন, এবং বার্তাটা নাম না করে শুভেন্দু অধিকারীকে দিয়েছেন, এবং বিজেপির মধ্যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে লাগাতার আক্রমণ করছেন তাদেরকে বার্তা দিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দিলীপ বাবু যে দল ছাড়বেন না আমি বহুকাল আগে থেকে বলে আসছি, কিন্তু তিনি আগামী দিনে রাজ্য নেতৃত্বের সঙ্গে কতটা সহযোগিতা করবেন সেটা বিলিয়ন ডলার প্রশ্ন। তিনি কিন্তু লাগাতার নাম না করে এখনো সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীকে নিশানা করছেন, লাগাতার করছেন, নাম করছেন না। আমার ধারণা এই পরিস্থিতিতে দিলীপ বাবুকে রাজ্য সংগঠনের কোনো কাজেই লাগাবে না বিজেপি। তিনি নির্বাচনে লড়তে পারেন, তার পছন্দের আসনে লড়তে পারেন, তাকে সাংগঠনিক দায়িত্ব দেয়া হবে হয় সর্বভারতীয় ক্ষেত্রে বা অন্য কোনো রাজ্যে। কারণ রাজ্য বিজেপির নেতারা চাইছেন না এই পরিস্থিতিতে নির্বাচনের 10 মাস আগে দিলীপ বাবু আবার সংগঠনের কাজে ফিরুন, ফটামটি লাগুক, তিনি লুজ ক্যানন, সংবাদ মাধ্যমের ক্যামেরা মাইক্রোফোন দেখলে নিজেকে সংযত করতে পারেন না, অনর্গল বলতে থাকেন। তার মুখ খোলা নিয়েও কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অতীতে তাকে বারবার সতর্ক করেছিল, তিনি কিন্তু শোনেননি। এটা বাস্তব। ওই যে বড় নেতা, ওই শিবপ্রকাশজি সংগঠনের বড় নেতা, বিনোদ তাওড়েজি বড় নেতা, তারা ডেকেছেন। আমি মনে করি না অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর এত সময় আছে যে দিলীপ বাবুকে তারা ডেকে তার ক্ষোভ নিরসন করবেন। শিবপ্রকাশজি বা বিনোদ তাওড়ে যা বলবেন সেটা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য, আলাদা করে ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে, যেমন দিলীপ বাবুর সঙ্গে তৃণমূলের অনেকের আছে। আর শিবপ্রকাশজি, বিনোদ তাওড়ে তো দলের নেতা, হ্যাঁ তারা বড় নেতা, তারাই ডেকেছেন। বিজেপির সমর্থক কর্মীরা কেউ চান না যে দিলীপ বাবু দল ছেড়ে যান, তারা চান দিলীপ বাবু এই পরিস্থিতিতে এমন কিছু বলবেন না, এমন কিছু করবেন না যাতে শাসক দল উৎসাহিত হয়। তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন 2021-এ যখনও তিনি রাজ্য সভাপতি, নির্বাচনের পর 52 জন বিজেপি কর্মী খুন হয়েছিল, সেটা কি ভুলে যাচ্ছেন? তাদের পরিবারের চোখের জল কি শুকিয়ে গেছে? আর দিলীপ বাবু
অনেকদিনই তো রাজনীতি করছেন, তিনি অন্তত এইটুকু জানেন এই রাজ্যে গাছের একটা পাতাও নড়ে না 14 তলার নির্দেশ ছাড়া। দিলীপ বাবু আবার জল ঘোলা করতে চাইছেন। তিনি যত এই ধরনের কথা বলবেন, এখনো তার যে জনপ্রিয়তা আছে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে, সেটা কিন্তু আস্তে আস্তে কমবে। তারা বুঝতে শুরু করবেন যে দিলীপ বাবু যাই করুন না কেন, তার এই সমস্ত বক্তব্য আসলে তার দলকেই বিড়ম্বনায় ফেলছে, নির্বাচনের আগে দলের ক্ষতি সাধন করছে। এই যে বর্ণনা মুখোপাধ্যায় বলে এসএফআই এর কলকাতার নেত্রী, তাকে তলব করেছে পুলিশ, কারণ তিনি চড় মেরেছিলেন পুলিশকে। পুলিশকে কেন তিনি চড় মারবেন? আইন কেন হাতে নেবেন? শূন্য হয়ে গিয়েও বামেদের ঔদ্ধত্য কিন্তু কমেনি। এমন একটা সময় ছিল যখন গর্ভবতী মহিলারা পুত্র সন্তান প্রসব করবেন না কন্যা সন্তান প্রসব করবেন, পারলে সেটাও পাড়া স্থানীয় লোকাল কমিটি ঠিক করে দিত। বাড়িওয়ালা ভাড়াটের ঝগড়ায় ঢুকে পড়ত। সিপিএম এর জেলা সম্পাদক, জোনাল আমি জেলা সম্পাদক বলে, আমি না দীপক সরকার অবিভক্ত মেদিনীপুরের জেলা সম্পাদক ছিল। 5টা লোকসভা ছিল, 35টা বিধানসভা কেন্দ্র ছিল। এসপি, ডিএম, 5 জন সাংসদ, 35 জন বিধায়ক, থানার আইসি, এসডিপিও, বিডিও, এসডিও, সবাইকে আপনি যোগ করে তাদের যে শক্তি, দীপক সরকারের শক্তি তাদের থেকে বেশি ছিল। এরকম দুর্দ্বন্দ্ব প্রায় কোনোদিন ভোটে জেতেননি। এরাই ছড়ি গড়াতে, নির্বাচিত জনপ্রতিনিধিদের ট্যাপও করার সুযোগ ছিল না। সিপিএম 0 থেকে মহাশূন্যে গেছে, কিন্তু তাদের ঔদ্ধত্য এখনো কমেনি। এটা যেমন একটা ছবি, আর একটা ছবি কি, বীরভূমের বাঘ যখন বোলপুরের আইসিকে ফোন করে তার পরিবারের মাতৃশক্তিকে অশ্রাব্য ভাষায় গালাগাল করে, তখন কিন্তু নিয়ম রক্ষার তদন্ত করে পুলিশ। জাতীয় মহিলা কমিশন বীরভূমের পুলিশ সুপারকে তলব করলেও তিনি যান না, আদালতে চলে যান। পুলিশের 2 পৃথিবী। এক পৃথিবীতে পুলিশ অত্যন্ত তৎপর হয়ে ওঠে। আমি সমর্থন করছি না ওই এসএফআই নেত্রীর পুলিশকে চড় মারার। কেন মারবেন? আইন কেন আপনি নিজের হাতে নেবেন? তিনি তো উর্দি বলে তার দায়িত্ব পালন করছিলেন, সরকারি দায়িত্ব, তিনি সরকারি কর্মী। আবার একই সঙ্গে এক সরকারি কর্মীকে ফোন করে তার বাড়ির মাতৃশক্তিকে যখন অকথা কুকথা অশ্রাব্য ভাষায় কথা বলেন কেষ্টমণ্ডল, তখন পুলিশ কিন্তু লোক দেখানো তদন্ত করে। এটাই পার্থক্য।